আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সকলেই খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যায়। আমরা আজকে হাজির হয়েছি, আমাদের অফিসিয়ালি হচ্ছে 30তম ক্লাস, অর্থাৎ আমাদের ইংরেজির টোটাল লেকচার হওয়ার কথা ছিল 30, সো আজকেই শেষ হতে যাচ্ছে এবং সেটা হচ্ছে লিটারেচার দিয়ে। এবং পাশাপাশি আমরা আজকে যেটা আলোচনা করব সেটা মুখ্য বিষয় হচ্ছে যে আমাদের এখন করণীয় কি বা কি করতে হবে, আপনাদের কোন কাজগুলো করা দরকার। যেহেতু কোর্স শেষ মানে আপনার পড়াশোনা শেষ, ব্যাপারটা এমন নয়, বাট আপনার কোন কোন জায়গাগুলো ধরা দরকার এবং কিভাবে আবার আপনি নতুন করে শুরু করবেন, স্টার্টিং করবেন, অর্থাৎ কিভাবে রিভাইজ দিবেন, আমরা সে সকল বিষয়গুলো নিয়েই কথা বলবো আজকে। এবং আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে লিটারেচার, অর্থাৎ লিটারেচারের সর্বশেষ যে পার্টটা, আমরা যে মডার্ন এবং পোস্ট মডার্ন এটা নিয়ে আলোচনা করব এবং হচ্ছে আমাদের লিটারি টার্মস কিছু বিষয় আছে, এগুলো নিয়ে একটু কথা বলবো। সো আমরা একটু আলোচনা করতে যাচ্ছি, আমরা লেট করব না, অলরেডি আমরা 5 মিনিট বা 3 মিনিটের লেটের মতো। ওকে, তো আমরা যদি একটু কথা বলি, আমি একটু ফার্স্ট একটু কথা বলে নিই, তারপর একটু আমরা আলোচনা করি যে ফাইনাল আপনার এখন করণীয়টা কি। আপনার এখন করণীয়, আমরা প্রত্যেকেই সকলেই জানি, আমাদের বিশেষ করে যারা বিসিএস দিবেন তাদের ক্ষেত্রে যে বিষয়টা অ্যাড হবে এবং সকল গভর্নমেন্ট জবে যদি আমরা একটু খেয়াল করি, যে আমাদের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে গ্রামার। এই গ্রামার থেকে যত জব পরীক্ষার্থী আছে সকল ক্ষেত্রে আমাদের গ্রামার থেকে কিন্তু আসবে। এরপরে দেখেন, খেয়াল করেন, গ্রামারের পরে আমাদের যে জিনিসটা মাথায় রাখা দরকার, মেমোরাইজিং অংশ, এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় মূলত আসে। এরপরে দেখেন, আপনি যদি আরেকটু খেয়াল করেন, আর একটা হচ্ছে কি যে ভোকাবুলারি, এই ভোকাবুলারি মাস্ট পড়তে হবে, সিনোনিম অ্যান্টোনিম, এটার আমাদের একটা শিট দেওয়ার কথা ছিল, বাট ক্ষেত্র বিশেষে শিটটা এখনও দেওয়া হয়নি, বাট খুব শীঘ্রই আমরা শিটটা পেয়ে যাব। ভোকাবুলারি কীভাবে পড়তে হবে আমরা সেই জিনিসগুলো দেখাবো, বিভিন্ন ধরনের টেকনিক সহ। আর 4 নাম্বার হচ্ছে লিটারেচার। এখন এই লিটারেচার কাদের জন্য? এই লিটারেচার মূলত আমাদের যারা বিসিএস দিবেন, অর্থাৎ যারা শুধুমাত্র বিসিএস দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, আর যেগুলো আসে 1-2টা ওটা আহামরি খুব একটা কার্যকরী না। তাহলে একজন বিসিএস পরীক্ষার্থীর জন্য 4টা অংশ, বাকিদের জন্য কয়টা অংশ? 3টা অংশ। তো এই 3টা অংশের ক্ষেত্রে আমরা যদি একটু কথা বলি, আমরা গ্রামার শেষ করেছি, আমরা কিন্তু গ্রামার শেষ করেছি, যেহেতু গ্রামারটা শেষ করেছি, সো আপনার এখন কাজ হবে যেগুলো পড়া হয়েছে সেগুলো রিভাইজের পাশাপাশি ওই টপিক রিলেটেড যত প্রশ্ন আছে সলভ করবেন। যেমন আপনি মাস্টার বই নিতে পারেন বা কম্পিটিটিভ ফর এক্সাম, এই বইগুলোতে দেখবেন অনেক প্র্যাকটিস আছে, আপনি প্র্যাকটিস করবেন। প্লাস আপনি যেখানে পরীক্ষা দেবেন, লাইক বিসিএস পরীক্ষা দেবেন, বিসিএস প্রশ্ন ব্যাংকের যত আছে এগুলো প্রায় সলভ করে ফেলবেন, মানে যেগুলো একদম রিয়েল প্রশ্ন। এরপর আপনি যখন অন্যান্য জব পরীক্ষাতে 18তম নিবন্ধন, প্রাইমারি যে টপিকগুলো থেকে আসে ওই টপিকগুলো আপনি বেশি বেশি কী করবেন, চর্চা করে ফেলবেন। যখন বেশি বেশি আপনি প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্রশ্ন সলভ করবেন, আপনার এই গ্রামারগুলো তাহলে কাজে লাগবে। আসি মেমোরাইজিং। এই মেমোরাইজিং অংশে যদি আমি কথা বলি, এই মেমোরাইজিংয়ের অংশে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মেমোরাইজিং পার্টে আপনাদের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কীভাবে আমি একটা ক্লাস নিয়ে দেখিয়ে দিয়েছিলাম। আপনার যে কাজটা, এগুলো তো প্রায় মুখস্থ অংশ, আপনি যে কোনো একটা বই ফলো করবেন, যে কোনো, সেটা মাস্টার হতে পারে, ওইটার প্রতিদিন 20টা বা 30টা, এখন যেহেতু আপনি অনেক অংশ পার হয়ে গিয়েছেন তো 20টা 30টা করে প্রতিদিন, অর্থাৎ এখানে যদি 5টা থেকে 6টা আপনাদের মেমোরাইজিং অংশ আছে, এই 5টা 6টা প্রতিদিন 10টা করে যদি পড়েন তাহলে 60টা, এইভাবে প্রতিদিন 10টা 15টা করে পড়তে থাকবেন এবং যেগুলো বিগত বছর আসে ওগুলো পড়ে ফেলবেন। ভোকাবুলারি এটা একদিনের চর্চা না, এটা প্রতিদিন পড়তে হবে এবং আপনাদের যে টেকনিক আসছে ওইটা পিডিএফটা দিয়ে দিব আমরা, পিডিএফটা পড়বেন এবং পাশাপাশি নিয়মিত ভোকাবুলারি অংশগুলো পড়তে থাকবেন। এই প্রতিদিন ধরেন 1 পেজ 2 পেজ এইভাবে প্রতিদিন পড়তে একটা সময় আপনার ঠিকই মনে থাকবে। আর লিটারেচার হচ্ছে
আমরা যতটুকু অংশ পড়ালাম এই জিনিসগুলোর পাশাপাশি আপনি বিসিএস এ বিগত যতগুলো প্রশ্ন আসে সবগুলো ব্যাখ্যা সহ পড়ে ফেলবেন। এরপর আপনার কাজ হবে, আপনার যদি মনে হয় যে আমি আরেকটু ভালো মতো আয়ত্ত করব, তাহলে বাজার থেকে যে কোনো একটা বই কিনে আরেকটু মানে এগুলোর পাশে যেগুলোর থেকে খুব অংশে প্রশ্ন আসে এগুলো আমাদের শেষ, আপনি যদি আরেকটু বিস্তারিত পড়তে চান বিস্তারিত পড়তে পারেন, বাট এইগুলো আগে ভালো করে শেষ করেন। তো ওভারঅল হচ্ছে আপনার এর পরবর্তী যে করণীয় অর্থাৎ কোর্স শেষে আপনার কী কী করণীয় এভাবে নিয়মিত করতে থাকবেন, কোনো টপিক সমস্যা হলে রেকর্ড তো থাকবে, রেকর্ডগুলো করে নেবে। সো এটা হচ্ছে মূলত আমাদের যে আমাদের কি করণীয়, এই করণীয়গুলো একটু দেখে নেবেন। তো আমরা এটা নিয়ে আর কথা বলি না, আজকে কথা বলবো হচ্ছে মডার্ন পিরিয়ড নিয়ে। এই মডার্ন পিরিয়ডে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন। এই মডার্ন পিরিয়ডের একটা অংশে যেটা আমরা যদি একটু খেয়াল করি যে এই মডার্ন এবং হচ্ছে পোস্ট মডার্ন, তো এটার মধ্যে একটু পার্থক্য বোঝার চেষ্টা করেন। আমরা যদি মডার্ন পিরিয়ডটা একটু দেখি, অর্থাৎ কুইন ভিক্টোরিয়া, কি বললাম যে কুইন ভিক্টোরিয়ার মৃত্যুর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভ পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত সময়কে কি বলা হয়, মডার্ন পিরিয়ড বলা হয়। এখন আপনার প্রশ্ন হতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলে কত সাল থেকে হয়, 1939 থেকে 1945 সাল পর্যন্ত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা যদি একটু খেয়াল করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বলছে কুইন ভিক্টোরিয়ার পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত যে সময়টা সেটা হচ্ছে মডার্ন পিরিয়ড বলা হয়। এই মডার্নের পরে আসবে পোস্ট মডার্ন। এই আমরা যদি একটু বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ছিল হচ্ছে কি মডার্ন পিরিয়ড, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে 1939 থেকে 45 সালের পর থেকে সেটা হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড। এবং এই মডার্ন পিরিয়ডের বৈশিষ্ট্য হলো কি কি ছিল, দ্বন্দ্ব ছিল, সংঘাত ছিল, সীমাহীন বিতর্ক ছিল এবং স্বার্থপরতায় সমাজ ও সভ্যতা খুবই নিমজ্জিত ছিল। তাহলে কি বললাম, এই যুগটা দ্বন্দ্ব, সংঘাত, সীমাহীন বিতর্ক এবং স্বার্থপরতায় সমাজ এবং সভ্যতা নিমজ্জিত ছিল। এবং আমরা যদি একটু খেয়াল করি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধ কত ছিল, 1914 থেকে 1918, আর সেকেন্ড ওয়ার ছিল 1939 থেকে 1945। এবং আমরা যদি একটু খেয়াল করি দুইটি বিশ্বযুদ্ধ সমগ্র বিশ্ব মানুষের জীবনে ব্যাপক দুঃখ কষ্ট নিয়ে আসে এবং প্রথাগত জীবন ব্যবস্থার পরিবর্তন ঘটে। অর্থাৎ গতানুগতিক যে প্রথাগত যে জীবন ব্যবস্থা ছিল এটার ব্যাপক পরিবর্তন হয় এবং এই দুইটা বিশ্বযুদ্ধ দেশের এত পরিমাণ দুঃখ নিয়ে আসে পৃথিবীর, সেটা বলা বাহুল্য। এবং সমাজতন্ত্র, ইংরেজ ও তাদের চিন্তা চেতনায় ব্যাপক প্রভাব ছিল। মেয়েদের ভোটের অধিকার আন্দোলন ব্যাপক বলছে শক্তিশালী ছিল। এবং আমরা যদি বলি এই যুগের সাইকোলজিক্যাল ক্রাইসিস হবে তাহলে ওকে, আচ্ছা একটু আমরা ফোনটা সাইলেন্ট করি তাহলে ক্লাসটি নিতে সুবিধা হবে। একটু ওয়েট সকলে। ওকে, তো আমরা এই পোস্ট মডার্ন বা মডার্ন পিরিয়ডে আসলে কোন কোন বিষয়গুলো এগুলো একটু দেখলাম। এখন এই মডার্ন পিরিয়ড থেকে কোন রাইটারগুলোর থেকে প্রশ্ন বেশি বেশি আসে এগুলো আমরা একটু আলোচনা করব। প্রথম রাইটারটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, এটা আবার হচ্ছে দুইটা যুগে বিভক্ত। এটা কয়টা যুগ, একটা হচ্ছে দ্য এডওয়ার্ডিন পিরিয়ড আর একটা হচ্ছে বলছে জর্জিয়ান পিরিয়ড। তো জর্জিয়ান পিরিয়ডটা আমরা একটু পরে আলোচনা করব। আমরা এডওয়ার্ডিন পিরিয়ড যদি আমরা একটু খেয়াল করি 1901 থেকে 1910 সাল পর্যন্ত। এই যুগের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি এই যুগের মধ্যে কি কি ছিল, ফার্স্ট ডিকেড মানে হচ্ছে দশক, বলছে দ্য ফার্স্ট ডিকেড অফ মডার্ন পিরিয়ড ইজ কল্ড দ্য বলছে এডওয়ার্ডিন পিরিয়ড অ্যাকর্ডিং টু দ্য বলছে রিজাইন অফ কিং ওয়ার্ড বলছে 7। তো আমরা এখানে কি বলতে চাচ্ছি যে এই এডওয়ার্ডিন পিরিয়ড এটা মূলত কার ছিল, যে কিং ওয়ার্ড অর্থাৎ সপ্তম কিং ওয়ার্ডের ছিল মূলত বলছে সপ্তম কিং ওয়ার্ডের নাম অনুসারে নামকরণ করা হয়। এবং তবে রানী ভিক্টোরিয়ার এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর মধ্যবর্তী সময়ে সাহিত্যিক যুগ বোঝাতে এডওয়ার্ডিন পিরিয়ড বলা হয়। তাহলে কি বললাম, রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পরে এবং
ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর যে মধ্যবর্তী অংশ ছিল এইটাই মূলত কোন অংশ ছিল, এই এডওয়ার্ডিন পিরিয়ড ছিল। এবং এই কিং এডওয়ার্ড, সপ্তম কিং এডওয়ার্ড ক্ষমতায় ছিলেন 1901 থেকে কত সালে, 1910 সাল পর্যন্ত। এবং ওই সময়ের যে কবি সাহিত্যিকরা ছিলেন, কিছু সাহিত্যিক ছিলেন, এগুলো একটু জাস্ট নাম দেখে নেবেন, এখানে কোনো কাজ নাই। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের এডওয়ার্ডিন পিরিয়ড মূলত কার, যে প্রথম দশকের ক্ষেত্রে এডওয়ার্ডিন পিরিয়ড উল্লেখ করা হয়। এবং এইটাতে কি যদি আমরা একটু দেখি যে রানী ভিক্টোরিয়া মৃত্যুর এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট রানী ভিক্টোরিয়া মৃত্যু হচ্ছে 1901 আর ফার্স্ট ওয়ার্ল্ড হচ্ছে শুরু হয়েছে 1914। তো এই 1901 এবং 1914 মাঝামাঝি যেটা হয় সেটাকেই মূলত হচ্ছে এডওয়ার্ডিন পিরিয়ড বলা হয়। এই এডওয়ার্ডিন পিরিয়ডের মাঝখানে আমরা যেটা একটু খেয়াল করব, এখানের কিছু রাইটার ছিল, সেটার নাম হচ্ছে জর্জ বার্নার্ড শা। জর্জ বার্নার্ড শা এর বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে যদি আমরা একটু খেয়াল করি, অ্যান আইরিশ প্লেয়িং বলছে প্লে রাইট ইন ইংলিশ, বলছে কোন প্লে রাইট, আইরিশ প্লে রাইট, এবং তাকে কি বলা হয়, দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার। অর্থাৎ আমরা যদি একটু বলি ইংলিশ লিটারেচার এবং হচ্ছে ড্রামা, আমরা যদি একটু বলি যে এই জর্জ বার্নার্ড শা মূলত কী ছিল, যে ইংরেজি সাহিত্য এবং ইংরেজি ড্রামার আর তিনি কী ছিলেন, একজন জনক ছিলেন। এবং তিনি কি করেন, তিনি যদি একটু খেয়াল করি যে শাহ বিকাম দ্য লিডিং ড্রামাটিস্ট অফ হিজ জেনারেশন অ্যান্ড ইন 1925 ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার, যে তিনি সাহিত্যে কী পান, নোবেল পুরস্কার পান কত সালে, 1925 সালে। এবং এই জর্জ বার্নার্ড শাকে সংক্ষিপ্ত জিবি শাহও ছিলেন, জিবি শাহ বলা হয়। এবং জিবি শাহ হচ্ছে দ্য গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট। এবং বিখ্যাত নাটকগুলোর মধ্যে একটা ছিল আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর একটা নাটক ছিল তার ম্যান অ্যান্ড সুপারম্যান। এখন এই দুইটা নাটকের যদি আমরা একটু খেয়াল করি, একটু বিস্তারিত দেখার চেষ্টা করব। এই আর্মস অ্যান্ড দ্য ম্যান উল্লেখযোগ্য নাটকের বিষয়বস্তু ছিল দ্য ফলস কনসেপ্ট অফ হিরোইজম ইন দ্য ওয়ার, অ্যা ফলস কনসেপ্ট অফ লাভ। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি যে এখানে তার যে বিষয়টা ছিল, তার লাভ এবং বলছে হিরোইজম ইন দ্য ওয়ার, অর্থাৎ লাভ এবং যুদ্ধের কী ছিল, যে একটা ফলস, মিথ্যা একটা কী ছিল, মিথ্যা কনসেপ্ট নিয়ে এটা মূলত ছিল। এবং চরিত্রগুলো ছিল ক্যাপ্টেন বলছে ব্লান্টশিলি, তারপর হচ্ছে রাইনা, তারপর হচ্ছে কি ক্যাথরিন, তারপর হচ্ছে লাউকা, নিকোলা। এবং এই বিখ্যাত লাইন ছিল 9 soldiers out of 10 are born fools, it is our duty to live long as we can। অর্থাৎ এখানে আমরা যদি একটু বলি, এখানে দুইটা লাইন ছিল, এই দুইটা লাইনগুলো একটু দেখে নিব। তো এরপরে যদি আমরা বলি ম্যান সুপারম্যান একটা নাইট ছিল, there are two tragedies in life, one is not get to your hearts and desire and others to get। অর্থাৎ লাইনগুলো একটু দেখে নেবেন, এগুলোর খুব একটা কাজ নাই, এগুলোর থেকে মূলত প্রশ্ন আসে। লিটারেচার হচ্ছে আপনি যদি আরও ভিতরে ডিপ ঢুকতে চান, আপনি চাইতে পারেন, বাট আপনার এটা হচ্ছে যারা ডিপার্টমেন্ট কেন্দ্রিক, অর্থাৎ যারা অনার্সে পড়াশোনা করে ইংলিশ ডিপার্টমেন্টের, তাদের ডিপলি ঢুকলে কাজে লাগবে। বাট আপনাদের আহামরি ডিপলি ঢোকার দরকার নাই, অর্থাৎ আংশিক যতটুকু পড়া দরকার আপনি অতটুকু শেষ করে তারপরে যদি মনে করেন আরও ডিপলি ঢুকবেন, তাহলে ডিপলি ঢুকতে পারেন। তাহলে এই জায়গায় আমরা জর্জ বার্নার্ড শার কিছু বললাম। তিনি একটা কি আইরিশ প্লে রাইট, এবং তিনি 1925 সালে নোবেল প্রাইজ পান। এবং তার দুইটা যদি নাটক বলি, একটা আর্মস অ্যান্ড দ্য ম্যান এবং কি ম্যান অ্যান্ড সুপারম্যান, এবং তাকে দ্য গ্রেটেস্ট মডার্ন প্লে রাইট বলা হয়। এরপর আমরা যদি একটু খেয়াল করি, তার কিছু নোবেল ছিল, এই নোবেলগুলো একটু দেখি। এই নোবেলগুলো হচ্ছে ইম্যাচুরিটি, আনসোশ্যাল সোশিয়ালিস্ট, দ্য ইরেশনাল নট, তারপর লাভ, বলছে লাভ অ্যামং দ্য আর্টিস্ট। অর্থাৎ তার যে নাটক ছিল, তার 4টা নাটক ছিল এবং তার কিছু ড্রামা ছিল, এই ড্রামাগুলো একটু দেখে নেবেন। বলছে সিজার অ্যান্ড বলছে ক্লিওপেট্রা, ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান অফ ডেস্টিনি, দ্য ডক্টরস ডিলেমা, তারপর হচ্ছে মিসেস ওয়ারেন্স প্রফেশন, তারপরে দ্য অ্যাপেল কার্ড, তারপর দ্য ডেভিলস ডিসিপ্লিন, ইউ নেভার ক্যান টেল। বলছে ক্যান্ডিডা, এই ক্যান্ডিডা কিন্তু 36তম বিসিএসে এসেছিল। অর্থাৎ এখানে তার হচ্ছে টোটাল হচ্ছে 12টা নাটক, এবং হচ্ছে নভেল হচ্ছে 4টা। তো এই জর্জ বার্নার্ড শার নাটক এবং এই জিনিসগুলো একটু দেখবেন, এগুলোর থেকে মূলত প্রশ্ন হয়ে থাকে। তো আমরা যদি একটু খেয়াল করি, সিজার অ্যান্ড বলছে ক্লিওপেট্রা, এটা আসলে কি? এ ট্র্যাজেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার, এ পোয়েম বাই লর্ড বায়রন, এ প্লে বাই বার্নার্ড শা, এ নভেল এস.টি. কলোরিজ। এটা একটু বলেন তো, এটা অ্যান্সার কী হবে? আপনারা যারা লাইভে যুক্ত আছেন, আপনারা কি বুঝতে পারতেছেন? একটু কমেন্ট করে জানাবেন।
ওকে, তাহলে এটার অ্যান্সার আমরা দেখতেই পাচ্ছি সি নাম্বার অ্যান্সার হবে, কি হবে সি এর অ্যান্সার। তো আরেকটা দ্য প্লে বলছে ক্যান্ডিডা ইজ বাই, আচ্ছা আমাকে বলেন তো এই যে ক্যান্ডিডা এটা তার কি ছিল, সে বলছে জেমস শেক্সপিয়ার, জিবি শাহ, আর্থার মিলার, এটা একটু বলেন এটার কি অ্যান্সার কী হবে। আমির কমেন্ট করছে রাইট, এটার অ্যান্সার কী হবে সি হবে। এগুলো দেখেন প্রত্যেকটা বিসিএস প্রশ্নে এসেছিল। দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য মেইন ইজ বাই, দেখেন দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান, একটু এটা বলেন এটা কী হবে। আমরা এখানেও বলতে পারি এটা অ্যান্সার কী হবে ডি হবে। তো আমরা এই যে জর্জ বার্নার্ড শা কিন্তু অলরেডি দেখতে দেখতে শেষ করে ফেললাম, এখন কথা বলবো ও হেনরি। এই ও হেনরি নিয়ে আমরা একটু ভালো মতো দেখব। এই ও হেনরিটা কি, এই ও হেনরি হচ্ছে ও হেনরি ফেমাস আমেরিকান শর্ট স্টোরি রাইটার। তাহলে আমরা কি বললাম যে ও হেনরি হচ্ছে আমেরিকান, কোথাকার আমেরিকান শর্ট স্টোরি রাইটার। এবং ও হেনরি হিজ বলছে হিজ রিয়েল নাম উইলিয়াম সিডনি পর্টার, তার রিয়েল নাম কি উইলিয়াম সিডনি পর্টার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও হেনরি আমেরিকান শর্ট স্টোরি রাইটার এবং তার রিয়েল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। এবং তিনি মূলত কি করেন, ঘুরে বেড়ানো পছন্দ বেশি করতেন, ঘুরে বেড়ানো তিনি কী করতেন পছন্দ বেশি করতেন। এবং ছোটোবেলায় তার মা কী হয়েছিলেন যে গত হয়েছিলেন। তো আমরা একটু তার কিছু কাজ দেখে নেব, এই কাজগুলো একটু ভালো মতো খেয়াল করেন। এখানে দেখতে পাচ্ছেন হিজ ওয়ার্কস, এবং তার কাজগুলো যদি আমরা একটু বলি দ্য রানসাম অফ রেড শিপ, তারপর আমরা দ্য ডুপ্লিসিটি অফ বলছে হারগ্রেভস, তারপরে দ্য গিফট অফ দ্য ম্যাজি, বলছে Cabbages and Kings, The 4 Million Options, Roads of Destiny, The Trimmed Lamp, তারপর দেখেন 6 and 7, তারপর দ্য জেন্টল গ্রাফটার, রোলিং স্টোনস। অর্থাৎ তার যে নাটকগুলো ছিল, তার যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এখানে একটু দেখে নিব। এবং এটাকে শর্টকাট টেকনিকে মনে রাখার জন্য একটু মনে রাখতে পারেন, মনে রাখার কৌশলটা ও হেনরি 4 মিলিয়ন মূল্যের, কোন মূল্যের 4 মিলিয়ন মূল্যের গিফট নিয়ে কিংয়ের কাছে, কার কাছে গিফট নিয়ে কিংয়ের কাছে যাওয়ার সময় বলছে রোডে 6-7 জন, কি বলছে রোডে 6-7 জন লোকের সাথে দেখা হলো। ও হেনরি বলছে 4 মিলিয়ন মূল্যের গিফট, কত মিলিয়ন 4 মিলিয়ন মূল্যের গিফট নিয়ে কিংয়ের কাছে যাওয়ার সময় রোডে 6-7 জন লোকের সাথে দেখা হলো। এখন 4 মিলিয়ন বলতে দ্য 4 মিলিয়ন, গিফট মানে হচ্ছে দ্য গিফট অফ দ্য আমেজ, কিং মানে কি ক্যাবেজ অ্যান্ড কিংস, রোড মানে হচ্ছে রোডস অফ ডেস্টিনি, 6-7 মানে কি 6 and 7। এভাবে কিন্তু আমরা যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো মনে রাখার মতো, এগুলো কিন্তু আমরা দেখতে পারি। তো ও হেনরির কিন্তু আমরা দেখতে দেখতে আলোচনা করে ফেললাম। এবং এই ও হেনরির ক্ষেত্রে আমরা যদি আরেকটু দেখি, এখানে দেখতে পারবেন তার বিখ্যাত কিছু কাজ ছিল, সেই কাজগুলো যদি আমরা বলি দ্য টয়ার, এটা কিন্তু একটা পোয়েট্রি, এটা হচ্ছে টয় নগরীর মতো ধ্বংসলীলা যেন আর না ঘটে তাই বোঝানো হয়েছে। দ্য টয়ার এটা হচ্ছে কি একটা পোয়েট্রি, এবং এটা নিয়ে কি নিয়ে যে টয় নগরীর মতো ধ্বংসলীলা যেন না হয় এটাই বোঝানো হয়েছে। দ্য উইন্ডিং স্টার এটাও একটা পোয়েট্রি, দ্য গ্রিন হেলমেট এটাও পোয়েট্রি, দ্য উইল্ড সন্স অ্যাট এটা একটা হচ্ছে পোয়েম। তারপর দেখেন দ্য লেক আইস অ্যান্ড ইনিসফ্রি এটা দেখবেন। তারপর ইস্টার এটা কবিতাটি আয়ারল্যান্ডের স্বাধীনতার প্রতি, আয়ারল্যান্ডের স্বাধীনতাতে স্পৃহা নিয়ে রচিত। সেলিং অ্যান্ড তারপর দেখেন লিডা অ্যান্ড সন, দ্য সেকেন্ড কামিং কবিতাটিকে যীশু খ্রিস্টের প্রত্যাবর্তনকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা যদি বলি দ্য ট্রয়ার, এই যে দ্য ট্রয়ার এইটা কিন্তু হচ্ছে ধ্বংসলীলা, ট্রয়নগরীর ধ্বংসলীলা যেটা এটা বোঝানো হয়েছে। তারপরে দেখেন ইস্টার 1916, এটা কবিতাটি আয়ারল্যান্ডের স্বাধীনতার প্রতি স্পৃহা নিয়ে রচিত। এরপর আমরা যদি দিই দ্য সেকেন্ড কামিং, এই কবিতাটি যীশু খ্রিস্টের প্রত্যাবর্তনকে বোঝানো হয়েছে। অর্থাৎ ও হেনরি নিয়ে আপনি এই জিনিসগুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন। দেখেন ও হেনরি ওয়াজ ফ্রম, দেখেন একটা প্রশ্ন কিন্তু আমি শুরুতে দিকে বলছি, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, একটু বলেন এটার অ্যান্সার কী হবে একটু বলেন চমৎকারভাবে। রাইট, তাহলে আমরা বলতে পারি তিনি একটা আমেরিকান শর্ট স্টোরি রাইটার ছিল, সেটা হচ্ছে বি অ্যান্সার। এরপরে দেখেন আমরা যদি একটু খেয়াল করি আরেকজন রাইটার নিয়ে কথা বলবো, তিনি হচ্ছেন কি উইলিয়াম বাটলার ইয়েটস। কি বলছে WB ইয়েটস, এটা আপনি এর আগেও কয়েকবার নাম শুনছেন WB ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস। এই উইলিয়াম বাটলার ইয়েটসের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা দেখব। এই তথ্যগুলো যদি আমরা দেখি, তিনি একজন কি আইরিশ পয়েট এবং ওয়ান অফ দ্য ফরমোস্ট ফিগার্স অফ 20th সেঞ্চুরি লিটারেচার। তার তিনি হচ্ছে 20th সেঞ্চুরি লিটারেচার, এবং তিনি কি পান অ্যাওয়ার্ড পান এবং নোবেল প্রাইজ ইন লিটারেচার অ্যাজ দ্য ফার্স্ট বলছে আইরিশ ম্যান।
এরপর দেখেন বলছে ইয়ার্স রোড দ্য ইন্ট্রোডাকশন ফর দ্য রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে কি বলছেন ইয়ার্স রোড ইন্ট্রোডাকশন ফর দ্য রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে তার কবিতার সবচেয়ে বেশি লক্ষণীয় বিষয় হচ্ছে ইউজ অফ সিম্বলিজম অ্যান্ড মিস্টিসিজম। এই সিম্বলিজম মানে হচ্ছে আমরা যদি বলি প্রতীক, আর এটা যদি বলি মিস্টিসিজম মানে কি অস্পষ্টতা, বলছে সৃষ্টির কি অস্পষ্টতা। এবং তার ইস্টার 1906 কবিতার বিখ্যাত দুটি লাইন হলো অল চেঞ্জড, দ্য চেঞ্জড আর্টারলি আর টেরিবল বিউটি ইজ বর্ন। এগুলো একটু কষ্ট করে দেখে নেবেন, তার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো, এই গুরুত্বপূর্ণ তথ্য আমরা একটু ভালো করে দেখে নিব। তো এখানে যদি আমি দেখাই তার কিছু নোটগুলো একটু মনে রাখবেন, তাহলে আপনারা একটু ভুল করার সম্ভাবনা অনেক কম থাকবে, কারণ আপনাকে একটু আগেই দেখিয়েছি। দেখেন এ প্রেয়ার ফর মাই ডটার, এখানে কিন্তু ডটার আছে, উইলিয়াম বাটার ইয়ার্স। A letter of my daughter, a letter of my daughter is a Barack Obama. Daughter of the East, এই ডটারটা কে লিখছে বেনজির ভুট্টো। দ্য ক্যাট অ্যান্ড দ্য মুন, এটা লিখছে উইলিয়াম বাটলার ইয়ার্স। আরেকটা দেখো মুন অ্যান্ড সিক্সপেন্স বলছে মোগান। অর্থাৎ এখানে একটু খেয়াল করেন যে ডটার কথা বললেই যে বারবার আপনি আসবে তেমনটা না, এখানে প্রায় 5টা কনফিউশন, এটা দূর করবেন। এই 5টা কনফিউশনগুলো একটু কষ্ট করে দেখে নেবেন। তো এই হচ্ছে উইলিয়াম বাটলার ইয়ার্স নিয়ে আমরা কথা বললাম। এই উইলিয়াম বাটস এটা নো সেকেন্ড ট্রয় ইজ, এটা কি, এটা একটা আমরা দেখতে পেলাম, এটা কিন্তু একটা পয়েম। এরপর দেখেন গীতাঞ্জলি আর রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই, এই যে গীতাঞ্জলি এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে ট্রান্সলেট করেছিলেন সেটা কোনটা ছিল, সেটা কার ছিল, সেটা হচ্ছে W. ইয়েটস। এরপর দেখেন হু অফ দ্য ফলোইং রাইটার্স ওয়াজ নট নোবেলিস্ট। আচ্ছা, আমরা এতক্ষণ আপনাদের দেখলাম যে এডওয়ার্ডিন, এটা নিয়ে পিরিয়ড নিয়ে কথা বললাম। এখন বলবো জর্জিয়ান পিরিয়ড। এটা কি বলছে, জর্জিয়ান পিরিয়ড নিয়ে এখন কথা বলবো। এখন এই জর্জিয়ান পিরিয়ডটা আসলে কি একটু ভালো মতো খেয়াল করেন। এই জর্জিয়ান পিরিয়ডটা আমরা যদি একটু খেয়াল করি যে রাজা পঞ্চম জর্জের নামানুসারে নামকরণ করা হয়। এবং 1912 থেকে 1922 সালের মধ্যে এডওয়ার্ড মার্চ 4টি কাব্য রচনা সংকলন করেন। এবং এই 4টি রচনার সংকলনের সময়ে আমরা যদি একটু খেয়াল করি, এই সময়ের কবিদের কবিতা প্রকাশ করেন। এই সংকলনের নাম ছিল হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। এবং যে কবিরা 4টি সংকলনের মাধ্যমে জর্জিয়ান পিরিয়ড প্রকাশ করেন তাদেরকে জর্জিয়ান পোয়েটস বলা হয়। আর এসব জর্জিয়ান কবিরা হলো বলছে W. গিবসন, রবার্ট ব্রুক, জন বলছে মেসফিল্ড, তারপরে দেখেন রাফ হজ, তারপরে দেখেন বলছে ওয়াল্টার ডিলা মেয়ার, তারপর জন বলছে ড্রিঙ্ক ওয়াটার, তারপরে দেখেন WH ডেভিস, তারপরে দেখেন স্টার্স মোর। এবং জর্জীয় কবিতার বিষয়বস্তুর দিক থেকে গ্রামীণ আঙ্গিকের দিক থেকে পরিচ্ছন্ন, বলছে রচনা শৈলীতে ঐতিহ্যগত, তবে বর্তমান তারা কেউ আর ইংরেজি সাহিত্যের বড় প্রধান কবি রূপে গণ্য হন না। অর্থাৎ এই জর্জিয়ান পিরিয়ডের যে কবিতাগুলো সেগুলো কিন্তু গ্রামীণ ছিল, বর্তমানে ইংরেজি সাহিত্যে খুব বড় পরিসরে উল্লেখযোগ্য তাদেরকে আর গণনা করা হয় না, কাউন্ট করা হয় না। এই জর্জিয়ান পিরিয়ডে আমরা দেখতে পেলাম রবার্ট ফ্রস্ট নামে এক রাইটার ছিল। এই রবার্ট ফ্রস্টটা আসলে কি, এই রবার্ট ফ্রস্ট আমরা যদি বলি 1974 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড নামক জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। তাকে বলা হয় আমেরিকার শ্রেষ্ঠ কবি। এবং প্রেসিডেন্ট কেনেডি তার সম্পর্কে বলেন, এই রবার্ট ফ্রস্টের প্রেসিডেন্ট কেনেডি তার সম্পর্কে বলেন দ্য গ্রেট আমেরিকান পয়েট অফ আওয়ার টাইম, বলছে আমাদের সময়ের সবথেকে বিখ্যাত কবি ছিলেন এই রবার্ট ফ্রস্ট। তাকে বলা হয় নেচার পয়েট এবং রিজনাল পয়েট। তিনি 4বার পুলিৎজার পুরস্কার লাভ করেন। কয়বার? 4বার। এই 4বার তিনি পুলিৎজার পুরস্কার লাভ করেন। এবং তার কিছু কাব্যগ্রন্থ ছিল, এই কাব্যগ্রন্থগুলো যদি আমরা দেখি, কাব্যগ্রন্থের নাম এবং কবিতা, একটা হচ্ছে এ বয়েস উইল,
এ বয়েস উইল, এটা একটা বিখ্যাত কবিতা, এটা ছিল, তার নাম হচ্ছে কি ময়ন। তাহলে আমরা কি বললাম যে তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে নাম ও কবিতা হচ্ছে বয়েস উইল, এবং এর মধ্যে একটা কবিতা ছিল সেটার নাম হচ্ছে ময়ন। এবং হচ্ছে নর্থ অফ বুস্টন, তার একটা কী ছিল কাব্যগ্রন্থ ছিল নর্থ অফ বুস্টন, ফ্রম মাউন্টেন ইন্টারভাল। তো এই কবিতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে কবিতাগুলো ছিল, এই নর্দার্ন বুস্টনের মধ্যে উল্লেখযোগ্য কবিতা ছিল মেন্ডিং ওয়াল, দ্য ডেথ অফ দ্য হার্ড ম্যান, আর একটা ছিল হমেল বুরিয়াল, দ্য মাউন্টেন আফটার অ্যাপল পিকিং। তো এই জায়গাটা আমরা যেটা বলবো, এই নর্থ অফ বুস্টনের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি তাহলে হচ্ছে কোন কোন কবিতাগুলো ছিল, এই কবিতাগুলো একটু দেখে নেব। তার ফ্রম মাউন্টেন ইন্টারভাল, এইটার মধ্যে এই গ্রন্থের মধ্যে যে কবিতাগুলো কোটেশনগুলো ছিল, সেই কোটেশনটা হচ্ছে দ্য বলছে দ্য রোড নট টেকেন, এই কবিতায় কি বলছেন দ্য রোড নট টেকেন। তার আরেকটা কবিতা ছিল বলছে ব্রিসেস, আরেকটি কবিতা ছিল ব্রিসেস। তাহলে ফ্রম মাউন্টেন ইন্টারভাল গ্রন্থের মধ্যে তার দুইটা কবিতা, দ্য রোড নট টেকেন, আরেকটা কবিতা ছিল ব্রিসেস, এবং তাদের এক একটি করে যে লাইনগুলো আসবে সেই লাইনগুলো দেওয়া আছে, লাইনগুলো একটু দেখে নেবেন। তো এরপরে দেখেন আমরা যদি আরেকটা কথা বলি, আমরা দেখেন 4 নাম্বার তার যে গ্রন্থ ছিল নিউ হ্যাম্পশায়ার, এই উল্লেখযোগ্য কবিতাগুলো ছিল আই উইল সিং ইউ ওয়ান, ফায়ার অ্যান্ড আইস, স্টপিং বাই উডস অন, বলছে অন স্নো ইভিনিং। তার এই সব থেকে বিখ্যাত হচ্ছে স্টপিং বাই উডস অন এ বলছে স্নোয়িং ইভিনিং, এটা কিন্তু তার বিখ্যাত একটি কবিতা। তারপর ওয়েস্ট রানিং ব্রক, তারপর চি অ্যান্ড মাই উইন্ডো, এ ফার্দার রেজ, তারপর আ উইটনেস ট্রি, তারপর দেখেন স্টেপল বাস অ্যান্ড আফটারওয়ার্ড। অর্থাৎ আমরা এখানের মধ্যে তার উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো ছিল এবং এই গ্রন্থগুলো কোন কবিতাগুলো, কোন উল্লেখযোগ্য কবিতাগুলো বিদ্যমান, আমরা কিন্তু এখানে সেটা দেখতে পেলাম। তো আপনারা এই কষ্ট করে এই কবিতাগুলো একটু কষ্ট করে দেখে নেবেন। যেমন রাইডার্স থ্রু দ্য সি ইজ, এটা একটা কি আমরা বলতে পারি অন অ্যাক্ট প্লে। তারপর হু রোড দ্য শর্ট স্টোরি দ্য অ্যান্ট অ্যান্ড দ্য বলছে গ্রাসহপার, এটা কে লিখেছেন, এটা আমরা বলতে পারি বলছে ডাব্লিউ.বি. সম্রাট মোগম। একটু জাস্ট প্রশ্নটা দেখে নেবেন, এখান থেকে খুব একটা আসবে না। ওকে, তো আমরা দেখতে দেখতে আলোচনা করে ফেলাম। আমরা এখানে খুব একটা গুরুত্বপূর্ণ না, পোস্টমডার্ন থেকে একজনই নাম বলবো, হচ্ছে টনি মরিসন। এই টনি মরিসনের আমরা যদি একটু খেয়াল করি, কিছু তার নোবেল ছিল দ্য ব্লুয়েস্ট আই, সং অফ সলোমন, মার্সি, আর একটা হচ্ছে আমরা যদি একটু দেখি, তারপর হচ্ছে সুলা, তারপর হচ্ছে বিলভড। তার হচ্ছে কয়েকটি নোবেল ছিল। এই নোবেলগুলো মনে রাখার জন্য একটা বলবেন যে মরিসন তার প্রেমিকার, কি বলছে, মরিসন তার প্রেমিকার নীল চোখের দিকে, কোন চোখের দিকে, নীল চোখের দিকে সলোমন দ্বীপে বলছে সুলা গানের কথা ভাবছে। তো এই মরিসন তার প্রেমিকার নীল চোখের দিকে তাকিয়ে সলোমন দ্বীপের সুলা গানের কথা ভাবছে। এখন এই মরিসন হচ্ছে টনি মরিসন, প্রেমিকা বিলভড, নীল চোখ দ্য ব্লুয়েস্ট আইস, তারপর সলোমন দ্বীপ সং অফ সলোমন, সুলা মানে সুলা। অর্থাৎ তার এই চারটা কিন্তু একটু মনে রাখতে পারবেন। তো এইটা একটু ভালো করে একটু খেয়াল করে দেখবেন। আর মরিসনের মার্সি মনে রাখতে পারতেন। তো এইভাবে আমরা কিন্তু এই 5টা তার যে নোবেলস, এগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি। এবং তার এই ব্লুয়েস্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, সেটা বলছে যদি একটু খেলি, যে প্যাকুলা বলছে ব্রিডলফ। তারপর আমরা দেখেন এটা হচ্ছে 11 বছর বয়সে কৃষ্ণাঙ্গ বালিকা ছিলেন, যে বয়সন্ধিকালে নিজের বাবার দ্বারা দর্শিত হয় এবং নানাবাদের সাম্প্রদায়িক উৎপীড়নের শিকার হন। তাই বলছে প্যাকোলা কি ছিলেন, একজন বালিকা ছিলেন এবং সে বয়সন্ধিকালে তার বাবার দ্বারা দর্শিত হন এবং নানাভাবে সাম্প্রদায়িক উৎপাদনের শিকার হন। তারপর ক্লাউডিয়া মাস্টার, তারপর স্বামী, তারপর হচ্ছে এটা। তো এগুলো একটু তথ্যগুলো একটু দেখে নেবেন। তো এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা লিটারি টার্মস বলবো। ওকে, তো আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যদি একটু কথা বলি, যে আমাদের আজকের আলোচনা ছিল মূলত হচ্ছে কি পোস্ট মডার্ন এবং হচ্ছে মডার্ন পিরিয়ড, যে জিনিসগুলো, যে তথ্যগুলো দরকার মোটামুটি ক্লিয়ার। আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা। আমি দেখতে পাচ্ছি মহামিনুল বলছে ভাইয়া আজকের সাহিত্য ক্লাসের সকল পিডিএফ দেওয়ার। ওকে, হ্যাঁ আমরা পিডিএফগুলো দিয়ে দেবো, সাহিত্যের যেগুলো বাকি আছে সবগুলো পিডিএফই পাবো, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আর এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার কিনা মহামিনুল ইসলাম এবং আমিনুর যারা যুক্ত আছেন লাইভে, একটু কমেন্ট করে জানান।
ওকে, তো তা আপনারা যদি এখানে একটু খেয়াল করেন তাহলে এখানে বুঝতে পারবেন যে জিনিসটা আমি কথা বলতেছি। আজকে কথা বলবো লিটারারি টার্মস নিয়ে। এখন এই লিটারারি টার্মস নিয়ে আমরা বেশ কয়েকটি আলোচনা করব, তার মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষা আসে, সেই জিনিসগুলো আমরা বেশি গুরুত্ব সহকারে আজকে আলোচনা করব এবং সেগুলো উদাহরণ সহ ব্যাখ্যা সহ আপনাদেরকে বলে দেব। তো আমরা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে এখানে বুঝতে পারবেন। ওকে, ক্লিয়ার ভাই? ঠিক আছে, তো আমরা প্রথমে কথা বলবো সিমিলি। এই সিমিলিটা আসলে কি এটা একটু বোঝানোর চেষ্টা করবেন সকলেই। তো সিমিলি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, সিমিলি হচ্ছে দুটি ভিন্ন ধর্মী জিনিসের মধ্যে, কি বললাম, দুইটা ভিন্ন ধর্মী জিনিসের মধ্যে অ্যাজ অথবা লাইক দ্বারা তুলনা বোঝালে সেটার নাম হবে সিমিলি। এখন একটু মাথায় রাখবেন, এই যে সিমিলি SIMILE সিমিলি, SMILE স্মাইল, এইটার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। সো এটা কিন্তু না, আমাদের আলোচনা হবে সিমিলি নিয়ে। এই সিমিলি দুটি ভিন্ন ধর্মী জিনিসের মধ্যে কি থাকবে, অ্যাজ বা লাইক দ্বারা তুলনা বোঝালে সেটা হবে কি সিমিলি হবে। এবং দ্য কম্পারিজন অফ আনলাইক থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক ওয়ার্ড ইজ নন টু বি সিমিলি। এই লাইনগুলো আসে, একটু জাস্ট দেখে নেবেন। আর সিমিলি এগুলো আর দরকার নেই, আপনারা জাস্ট মনে রাখবেন দুটি ভিন্ন ধর্ম জিনিসের মধ্যে অ্যাজ বা লাইক দ্বারা বোঝালেই সেটা হবে সিমিলি। দেখেন একটা উদাহরণ দেখেন, মাই হার্ট কি বলছে, মাই হার্ট ইজ লাইক বলছে সিঙ্গিং আ বার্ড। তো এখানে যদি বলি মাই হার্ট এটা একটা জিনিস, আর হচ্ছে সিঙ্গিং আ বার্ড এটা একটা জিনিস, তাহলে আমার হৃদয় আর পাখির গান এটা কি সেম জিনিস? না, এটাকে বলে আমার হৃদয় একটা কি গান গাওয়া পাখির মতো, আমার হৃদয় একটা গান গাওয়া পাখির মতো। মাই হার্ট ইজ লাইক আ সিঙ্গিং। তো আপনি এখানে যে লাইক দেখার পরে এটা কি বলতে পারেন, এটা কিন্তু সিমিলি। এবং এটার ক্ষেত্রে আরেকটা জানেন, দেখেন হি ইজ অ্যাজ কানিং অ্যাজ এ ফক্স, বলছে তিনি কি বলছে, ধূর্ত ফক্সের মতো, ধূর্ত শিয়ালের মতো। এখন একজন ব্যক্তি, একজন মানুষ আর শিয়াল এটা কি একই জিনিস? ভিন্ন ধর্মের জিনিস। যখন দুইটা ভিন্ন ধর্মের জিনিস বোঝাবে, এই দেখেন হি মানে তিনি আর এখানে ফক্স, দুইটা ভিন্ন ধর্মের জিনিসকে এই যে কি অ্যাজ লাইক দ্বারা বোঝাবে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে সেটা হচ্ছে কি সিমিলি। তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনারা ক্লিয়ার কিনা, এই যে সিমিলিটা নিয়ে ক্লিয়ার কিনা, একটু কনসেপ্টটা একটু এটা কমেন্ট করে জানান। ওকে, আমরা আগেই দিয়ে দেবো ভাইয়া, কোনো সমস্যা নেই। তো আমরা সিমিলি আশা করি ক্লিয়ার। তো আরেকটা দেখেন ম্যাটাফোর। এই ম্যাটাফোরটা কি? এই ম্যাটাফোর আমরা যদি একটু বলি, এই ম্যাটাফোর হচ্ছে যদি কোনো বাক্যে দুটি জিনিসের মধ্যে, কয়টা জিনিস, দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝায়, সেটা হচ্ছে ম্যাটাফোর হবে। তাহলে আগের বাক্যে সিমিলি দেখলেন দুইটা ভিন্ন ধর্মী জিনিস, এটাও দুইটা ভিন্ন ধর্মী জিনিস বোঝাবে, তবে এই ম্যাটাফোরে অ্যাজ সাজ লাইক থাকে না, অ্যাজ সাজ লাইক থাকে না। এবং এই ম্যাটাফোর একটা জিনিস মাথায় রাখবেন, দুইটাই কিন্তু একটা ভিন্ন ধর্মী জিনিস বোঝাবে। লাইক একটা উদাহরণ দেখায় তাহলে বুঝতে পারবেন। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, বলছে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, জীবন একটি চলমান ছায়া মাত্র। এখন দেখেন তো, এই যে লাইফ, জীবন একটি ওয়াকিং শ্যাডো, চলমান ছায়া মাত্র, দুইটা জিনিস না, আলাদা বিষয় না। এখানে কি অ্যাজ সাজ লাইক আছে? নাই। তার মানে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ম্যাটাফোর। তারপর দেখেন মাই ব্রাদার ওয়াজ এ বয়লিং ম্যাড, বলছে আমার ভাই একজন বলছে পাগল। তো এখন এই জায়গাটাই যদি আমরা একটু বলি, আচ্ছা আমিনুর কোনটা বোঝেন নাই ভাই, একটু কমেন্ট করেন তো, আপনি কোনটা বোঝেন নাই? বলেন কোনটা বোঝেন নাই? সিমিলিটা, আচ্ছা আমি আরেকবার রিপিট করতেছি, নো প্রবলেম। সিমিলি মোট কথা আপনি যদি একটু মাথায় রাখবেন, সহজ বাক্যে
এই বাক্যে অ্যাজ অথবা লাইক যুক্ত থাকবে। আরেকটি জিনিস মাথায় রাখবেন, দুইটা ভিন্ন ধর্মী জিনিস। তাহলে আমরা এই দুইটা জিনিস মাথায় বলছে, দুটি ভিন্ন ধর্ম জিনিস অ্যাজ বা লাইক থাকবে। যেমন মাই হার্ট আমার হৃদয়, আর সিঙ্গিং আ বার্ড একটা গান গাওয়া পাখির মতো। এখন মাই হার্ট আমার হৃদয় একটা গান গাওয়া পাখির মতো, দুইটা ভিন্ন ধর্মী জিনিস। এটা কি দ্বারা যুক্ত হয়েছে দেখেন, লাইক দ্বারা। তার মানে বুঝতে পারছেন এটা হচ্ছে সিমিলি। হি ইজ কানিং অ্যাজ এ ফক্স, এই বাক্যে দেখেন হি তিনি, এই যে ফক্স আর একটা কী দ্বারা যুক্ত হচ্ছে, অ্যাজ দ্বারা। তাহলে দেখেন এই অ্যাজ বা লাইক আছে এবং তিনি অনেকটা কি ধূর্ত শিয়ালের মতো, তাই যে দুইজনের মধ্যে তুলনা বুঝিয়েছে অ্যাজ বা লাইক দ্বারা বোঝালে এটা হচ্ছে সিমিলি। আর মেটাফোরটা কি, মেটাফোরও দুইটা জিনিসের মধ্যেই তুলনা বোঝাবে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, কি মাথায় রাখবেন, যে এখানে ইজ অ্যাজ সাজ লাইক থাকবে না। তো দেখেন লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, দেখেন জীবন একটি চলমান ছায়া মাত্র। এই যে এখানে লাইফ একটা চলমান ছায়া মাত্র, দুইটা জিনিস, কিন্তু এখানে সাজ অ্যাজ লাইক যুক্ত নাই, এই জন্য এটাকে কি বলা হবে, মেটাফর বলা হবে। এরপরে দেখেন আমরা যদি একটু কথা বলি পরবর্তীতে, দেখেন আরও দুইটা উদাহরণ দিই। দেখেন নজরুল ইজ শ্যালি, এখানে দেখেন নজরুল হলো শ্যালি। এখন এই যে নজরুল হলো শ্যালি, এই দুইটা জিনিসের মধ্যে অর্থাৎ একই বিষয়বস্তু, যে নজরুল এবং শ্যালি একই বিষয়বস্তুর মধ্যে যদি একই জাতীয় বস্তু বা বিষয়ের মধ্যে যদি তুলনা বোঝায় তখন কিন্তু সেটা মেটাফর হবে না। তবে লাইফ ইজ এ ড্রিম বলছে জীবন একটা স্বপ্ন, এই জীবন একটা আর ড্রিম একটা, এই দুটো কিন্তু ভিন্ন ধর্ম জিনিস, তাই এটা কিন্তু মেটাফর হবে, এটা কিন্তু মেটাফর হবে, এটা হবে না। তাহলে সহজ বাক্যে বললাম নজরুল ইজ শ্যালি, একই জাতীয় বা একই ব্যক্তি, নজরুল হলো শ্যালি, একই জাতীয় বা একই ব্যক্তি বোঝালে তাহলে কিন্তু সেটার মেটাফর হবে না। তবে দুইটা ভিন্ন ধর্মের জিনিস, যেমন লাইফ ইজ এ ড্রিম জীবন একটা স্বপ্ন। তারপরে দেখেন আগের বাক্যে কি দেখলাম, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো জীবন একটি চলমান ছায়া মাত্র। সো এই জিনিসগুলো দেখে আমরা কিন্তু মেটাফর আলোচনা করতে পারি। তো এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার কিনা? সকলে একটু কমেন্ট করেন এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, আরেকটা দেখেন অ্যালিটারেশন, এটার নাম হচ্ছে অনুপ্রাস। অ্যালিটারেশন বা অনুপ্রাস, এটার নাম হচ্ছে অ্যালিটারেশন বা অনুপ্রাস। এটা একটু ভালো করে খেয়াল করুন। যখন পরস্পর সম্পর্কযুক্ত বা পাশাপাশি স্থাপিত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে তাকে অনুপ্রাস বলে। তাহলে আমরা কি বললাম, যখন পরস্পর সম্পর্কজ বা পাশাপাশি অবস্থিত শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে তাকে অনুপ্রাস বলে। এই অনুপ্রাস কাকে বলে, এটা 37তম বিসিএসে এসেছিল, সো এটা একটু দেখে নেবেন। এরপরে দেখেন যে একই রকম বর্ণ অথবা শব্দাংশ অথবা উচ্চারণের পুনরাবৃত্তি ঘটবে। তো আমরা একটু যদি একটা উদাহরণ দেখি, পাফস, পাউডার্স, প্যাসেস, বাইবলস, বিলেট, ডগস। তাহলে এখানে একটু দেখেন তো, এই যে পি পি পি, তাহলে এখানে দেখেন কয়টা পি, 3 পি। আর একটা দেখেন বি বি, কয়টা বি, 2 বি। তো দেখেন এই যে 3 পি আর হচ্ছে 2 বি, এটা কিন্তু একই শব্দের প্রথম বর্ণর বারবার যদি পুনরাবৃত্তি হয় তখন সেটাকে অ্যালিটারেশন বা অনুপ্রাস বলে। আরেকটা দেখেন ব্লু বলছে ব্লু গ্লসি গ্রিন অ্যান্ড বলছে ভেলভেট ব্ল্যাক। এখানে যদি আমরা একটু খেয়াল করি এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এই যে জি জি দেখতে পাচ্ছেন, তারপরে দেখেন বি বি, এই যে একই শব্দের বা একই ধরনের যদি বারবার পুনরাবৃত্তি ঘটে তখন সেটাকে মূলত কি বলা হয়, এই অ্যালিটারেশন বা অনুপ্রাস বলে। আপনার কনসেপ্ট ক্লিয়ার কিনা এটা একটু বলেন তো। বলেন ক্লিয়ার কিনা। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা পরবর্তীতে আরেকটা জিনিস দেখব, আর একটু প্রশ্ন সলভ করি, তাহলে একটু আপনাদের আরও ক্লিয়ার হবেন। দেখেন এখানে যদি বলেন দ্য বলছে রিপিটেশন ই বিগিনিং কনসোনান্ট সাউন্ড ইজ নোন অ্যাজ, বলছে কি বলছে, দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসোনান্ট, অর্থাৎ যে রিপিটেশন অর্থাৎ বারবার রিপিট হওয়া শুরুর দিকের কনসোনেন্ট, কি বলছে বিগিনিং অর্থাৎ শুরুর দিকের যে কনসোনেন্টের সাউন্ড ইজ নোন অ্যাজ, সেটা কি, এটা কিন্তু 37তম বিসিএসে এসেছিল। আমরা বলতে পারি এই যে সি নাম্বার অ্যান্সার অ্যালিটারেশন। অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার অ্যালিটারেশন। তারপরে দেখেন আমরা যদি একটু কথা বলি, মিস্ট অ্যান্ড ম্যালো, মিস্ট অ্যান্ড ম্যালো বলছে
ফ্রুট বলছে ফ্রুটফুলনেস, তাহলে এখানে দেখেন এম, এখানে দেখেন এম, দুইটা এম যুক্ত হয়, তাহলে কি বললাম, দুইটা এম যুক্ত হয়, তাহলে কিন্তু এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি, দেখেন কি হবে, এটা কিন্তু আমরা বলতে পারি অ্যালিটারেশন। তো এইভাবে যদি আমরা কথা বলি, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ফাইন্ডিং ইন, এ দেখেন বলছে বার্ডিং বিউটি, তাহলে যে দেখেন বিবি, তাহলে এটাকে বলতে পারি অ্যালিটারেশন, অর্থাৎ বি নাম্বার আনসার। তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে একই শব্দে যদি পুনরাবৃত্তি ঘটে তখন সেটাকে অ্যালিটারেশন বলে। এরপরে দেখেন লিমারিক, লিমারিক বা মজাদার ছড়া, কি বললাম, লিমারিক অথবা মজাদার ছড়া। তো এখানে আমরা যদি একটু কথা বলি তাহলে এখানে কি হবে, দেখেন এখানে যে বিষয়টা বা মুখ্য বিষয় সেটা হচ্ছে যে লিমারিক মানে হচ্ছে একটা মজাদার ছড়া, অর্থাৎ এই বাক্যটার মধ্যে কি থাকবে, বলছে 5 লাইনের হাস্যরসাত্মক বাক্য থাকবে, অর্থাৎ এ ফানি পোয়েম অফ 5 লাইন্স অ্যান্ড লিমারিক, কয়টা লাইন থাকবে, 5টা লাইন থাকবে, এবং এ ফ্রম অফ লাইট ভার্স, কয় লাইন থাকবে, 5 লাইনের রসাত্মক বা ছড়া বা কবিতা থাকবে। ইট ইজ হিউমারাস বার্ডস অফ 3 লং অ্যান্ড 2 শর্ট, কি বলছে 3 লং এবং 2 শর্টটা বলছে রাইমিং আপ, বলছে রাইমিং মানে কি ছন্দ। এরপর দ্য থার্ড অ্যান্ড ফোর্থ লাইন্স আর ইউজুয়ালি শর্টার দ্যান দ্য আদার 3, অর্থাৎ সহজ হিসাব আপনারা যদি বলেন এই যে লিমারিক মজাদার ছড়া, এটা দিয়ে কয় লাইন থাকবে, দেখেন একটা উদাহরণ, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান উইথ আ বেয়ার্ড, দেখেন হু সেড, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন, এটা পরেরটা হচ্ছে কি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, পরের লাইনটা এটা দেওয়া আছে, ব্র্যাকেট দেওয়া, দেখেন। তো এই দেখেন এখানে কিন্তু 5 লাইন, 1 2 3 4 5, তাহলে কয় লাইন, 5 লাইন থাকবে, এবং 5 লাইনে কি থাকবে, একটা কি দেওয়া থাকবে, ফানি টাইপ কিছু দেওয়া থাকবে, এইটা কোন ক্ষেত্রে লিমারিক হবে। তাহলে দেখেন একটা প্রশ্ন সলভ করি, এটা কিন্তু 37তম বিষয়, হোয়াট ইজ ফানি পোয়েম অফ 5 লাইন্স কল্ড, দেখেন এখানে কি বলছে 5 লাইন্স, কি 5 লাইন্স ফানি, তাহলে এখানে বলতে পারেন কি হবে, অ্যান্সার হবে বি নাম্বার, হচ্ছে লিরামিক। তারপর দেখেন হোয়াট ইজ লিরামিক, তাহলে এই যে 2 এর অ্যান্সার কি হবে একটু বলুন তো, 2 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে, ঠিক, তাহলে আমরা বলতে পারি এটার অ্যান্সার আপনারা নিজেরাই বুঝতে পারতেছে, এ ফ্রম অফ লাইট ভার্স, এ কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পোয়েম, এ কাইন্ড অফ লাভ পোয়েম, এ ফ্রম অফ ওয়ান অ্যাক্ট প্লে, এ ফ্রম অফ লাইট ভার্স, এটা একটু বলেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে দেখতে আপনাদের আলোচনার শেষ, আজকে আমাদের সাহিত্যের যে মোটামুটি যে জায়গাগুলো দরকার আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিয়েছি বিগত 10টি ক্লাসের মাধ্যমে। সো আমরা এটা নিয়ে আর কথা বলবো না, আমরা একটু কথা বলবো আবারও, যারা শুরুর দিকে ছিলেন তারা যদি একটু কথা বলেন। এখন আপনার মুখ্য বিষয় প্রত্যেকটা জিনিস আরও একবার রিপিট করা, রিভাইজ করা এবং বই ধরে প্র্যাকটিস করা। এখন আমি যদি একটু বলি, দেখেন 5টা অংশের মধ্যে আপনাকে যদি একটু বলি যে গ্রামার, মেমোরাইজিং, ভোকাবুলারি, লিটারেচার, এটার জন্য আপনারা কি করবেন, আমাদের ক্লাস করছেন, দেখেন ক্লাস, তারপর হচ্ছে নোট যেটা দিয়েছি, নোটটা মানে পিডিএফ আর কি, এরপরে দেখেন ক্লাস নোট, এরপরে যে কাজটি করবেন জব সলিউশন, অর্থাৎ আপনি যেখানে পরীক্ষা দিবেন, আপনি কোথায় পরীক্ষা দেবেন, লাইক বিসিএস এর প্রশ্নগুলো সলভ করে ফেলবেন। এরপরে দেখেন আপনি ধরেন হচ্ছে কোথায় পরীক্ষা দিবেন, প্রাইমারিতে, প্রাইমারি প্রশ্নগুলো সলভ করে ফেলবেন। আপনি কোথায় দিবেন, আপনি ধরেন হচ্ছে নিবন্ধনে দিবেন, নিবন্ধনের প্রশ্নগুলো সলভ করবেন। তো জব সলিউশন, যেখানে পরীক্ষা দেওয়ার ইচ্ছা ওই প্রশ্নগুলো আগে সলভ করবেন। তাহলে ক্লাস গেল, নোট গেল, জব সলিউশন গেল। এরপরে আপনার যে কাজটি থাকবে বই, নির্দিষ্ট একটা বই ফলো করা, যে কোনো একটা বই। আমি যেহেতু ইংলিশ পড়াই, ইংলিশের জন্য মাস্টার ফলো করতে পারেন। এই মাস্টার যে বইটা আছে, এই মাস্টার বইয়ের অনেক প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো আপনি সলভ করে ফেলবেন। তো এই যে ইংরেজির জন্য কাজ হচ্ছে আমাদের যে ক্লাস করবেন, নোট করবেন, জব সলিউশনটা পড়বেন, মানে যেখানে যেখানে পরীক্ষা দেবেন ওগুলো মাস্টার শেষ করে ফেলবেন। এরপরে দেখেন গ্রামার তো পড়িয়েছি, ওই অংশটুকু পড়ে জাস্ট প্রশ্ন সলভ করলে হবে। মেমোরাইজিং শুধুমাত্র ক্লাস নেওয়া হয়েছিল, সো এটা কোথায় থেকে পড়বেন, মাস্টার
মাস্টার থেকে পড়বেন। এরপর দেখেন ভোকাবুলারি, ওই যে সিনোনিম অ্যান্টোনিম পড়িয়েছিলাম ওখানে আপনাদেরকে শিট দিয়ে দেবো, ওইটা একটু পড়ে নেবেন। এরপরে দেখেন লিটারেচার ক্লাস শিট এবং বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবেন, এতটুকুই আপনার কাজ। এরপরও যদি বেশি পড়তে চান যে কোনো বাজার থেকে অনেক ওরাকল পাবেন, তা আরও অনেক রাইটার পাবেন, যে কোনো একটা বই কিনে নিয়ে পড়লেই ইনশাল্লাহ পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপনাদের যেটা একটু কথা বলতে চাচ্ছি, যারা পিডিএফ পান নাই পিডিএফগুলো দিয়ে দেবো, এটা নিয়ে সমস্যা নেই। যে শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ একটা সময় আপনাদের সাথে ছিলাম, ছোটোখাটো ভুল ত্রুটি বা বিভিন্ন ধরনের কথা বলা, এটার জন্য কেউ যদি মন খারাপ করে থাকে এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। এছাড়াও ইংরেজি নিয়ে যত প্রশ্ন, এখন যে লাইভ হচ্ছে শাকিল আহমেদ আইডি, এই শাকিল আহমেদ আইডি আমাকে যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে ইনবক্স করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ যতটুকু সাধ্য সময়ের মধ্যে আমি ফ্রি থাকলে অবশ্যই রিপ্লাই দেবো এবং সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে হয়তো বা কোনো একদিন। আমাদের ক্লাস তো অফিসিয়ালি শেষ, পরবর্তী ক্লাসগুলো তানভীর স্যার জানেন, যদি 1-2টা ক্লাস নেওয়া যায় তো নিব, আপনারা তানভীর স্যারকে বলবেন, যদি হয় তাহলে নেওয়া যাবে। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।